ধন্যবাদ। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুরু করব একটা অভিযোগ বা আফসোস দিয়ে। সেটা হচ্ছে, একটা জাতি হিসেবে আমরা সবকিছু ভুলে যাই, খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই। মানে ভুলে যাওয়াটা কিন্তু একটা গুণ। আপনি যখন একটা জিনিস বিচার করে শেষ করবেন, একটা সংস্কার শেষ করবেন, তারপরে আগে কি হয়েছিল ভুলে যাওয়া খুব ভালো। আমরা কিছু হওয়ার আগেই সবকিছু ভুলে যাই। আজকে যদি আপনি বাংলাদেশের পত্রপত্রিকা দেখেন, টেলিভিশন দেখেন, 15 বছরের যে অন্যায়, অত্যাচার, ফ্যাসিজম যা যা হয়েছিল, এবং জুলাই আগস্টে যে অভ্যুত্থানে কতগুলো মানুষ মরল এবং একটা স্বৈরাচারী দেশ থেকে পালাইলো, এটা আপনি কোনো চিহ্নই পাবেন না। ওনার একেবারে স্বাভাবিকভাবে দেশটা চলতেছিল, একটা পার্টি চেঞ্জ হয়েছে, এখন একটা নির্বাচন হবে, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই কি না? মানে এমন যে ঘটনাগুলো ঘটলো, এটার কোনো চিহ্নই থাকলো না, কিন্তু আমাদের মনে হচ্ছে কোনো দাগ কাটে নাই। কিছু মানুষের মনে দাগ কাটছে, এই কামরায় যারা আছে আমাদের মনে দাগ কাটছে। আমি পুরো আমি সমাজের কথা বলতেছি। সমাজে দেখলে মনে হয় না কারো মনে একটা বিশাল কোনো দাগ কাটছে। আমি শুরু করতে চাই ওই জায়গা থেকে, যে ঘটনাটা কি ছিল। আমরা যে এখন ইনস্টিটিউশনের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, আগে তো বুঝতে হবে সমস্যাটা কি ছিল। তারপরে আমরা এখন সংস্কারের কথা বলছি। এই সংস্কারটা ওই ধরনের সমস্যা থেকে কি আদৌ আমাদেরকে বের করতে পারবে? তাহলে আগে শুরু করি যে সমস্যাটা কি ছিল। বাংলাদেশের মতন দেশে, উন্নয়নশীল দেশে, সবসময় একটা স্বাভাবিক ধরনের একটা দুর্নীতি, অনিয়ম থাকে। এইসব দেশে আইনের শাসন কিন্তু খুব বেশি শক্তিশালী না। আমরা যে আইনের শাসনের কথা বলি, একটা উন্নয়নশীল দেশে আইনের শাসন কোনো সময় কোনো দেশেই শক্তিশালী না, বাংলাদেশেও ছিল না। তবে 2009 সালের পর থেকে আস্তে আস্তে ওই যে দুর্বল আইনের শাসন যে নতুন রকমের একটা রূপ ধারণ করলো, যেটাকে কেউ কেউ স্বৈরাচার বলে, ফ্যাসিজম বলে, বিভিন্ন নামে আমরা এটাকে বর্ণনা করি। এটার মূল জায়গাটা, সমস্যাটা কোথায় ছিল এবং পার্থক্যটা কি ছিল আগের তুলনায়, এটার নতুনত্ব কোথায় ছিল, এবং আমরা যদি এটাকে ভাঙতে চাই আমাদের কি করতে হবে। এখন আমার মতে এখানে এটার মূলে যেটা ছিল সেটা হচ্ছে ক্ষমতার এক ধরনের এক কেন্দ্রীকরণ হয়েছিল, রাজনৈতিক ক্ষমতার আর অর্থনৈতিক ক্ষমতার। এটাই ছিল মূল এটার চরিত্র। আমরা যে সংস্কারের কথা বলছি এখন, নতুন সংবিধান করব, নতুন আইন করব, নতুন এই করব, সেই করব, এগুলো করা খুবই জরুরি এবং আমি এর বিরোধিতা করছি না। কিন্তু আসল জায়গাটা যদি আমরা না আসতে পারি, যে ক্ষমতার যে এক কেন্দ্রীকরণ হয়েছিল, এটাকে যদি আমরা এখন এটাকে ভেঙে যদি একটা বহুকেন্দ্রিক বা আসলে বহুমুখী ক্ষমতার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে পারি, তাহলে শুধু আইন পরিবর্তন করে, সংবিধান পরিবর্তন করে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন হয় না। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এখন আসি যে এই গত 15 বছরে ঘটনাটা কি ঘটেছিল বাংলাদেশে। এক তো ছিল যে আমাদের মাল্টি পার্টি যে ডেমোক্রেসি ছিল, যেটা খুবই দুর্বল ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল এবং ঠিকভাবে কাজ করতো না, কোনো সন্দেহ নাই, এটা ঠিকভাবে কাজ করতো না। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল, এটাও প্রশ্নবিদ্ধ ছিল, এটাতেও হস্তক্ষেপ করা হয়েছিল এবং শেষ সরকার যেটা ছিল সেই হস্তক্ষেপ করে জিনিসটাকে নিজেই সে বানচাল করলো। কিন্তু এর পরে যেটা হলো, যে নতুন দল জিতলো 2009 সাল থেকে, যেটা শুরু হলো, বিভিন্ন কারণে বিভিন্ন পদ্ধতিতে সেই দল অন্য সকল সংগঠন, অন্য সকল সংস্থা সবগুলোকে খুব সফলভাবে ভাঙতে শুরু করলো। এই যে বিরোধী সব রকমের সংগঠন ভাঙা, শুধু রাজনৈতিক দল না, যদি কোনো বিদেশি ভিন্ন মতের কোনো ব্যবসা থাকে, ভিন্ন মতের কোনো এনজিও থাকে,
ভিন্ন মতের কোনো অ্যাসোসিয়েশন থাকে, কোনোটাকে টিকতে দেওয়া হয় নাই এবং খুব সফলভাবে সেগুলোকে ভাঙা হয়েছে। এই যে সংস্থাকে ভাঙা এবং অন্য সংস্থার ক্ষমতাকে ভেঙে দেওয়া এবং সেই ভেঙে দেওয়ার মাধ্যমে ক্ষমতাকে এককেন্দ্রীকরণ করা, এটাই ছিল সেই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র। আপনার যখন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন হয়, একই সঙ্গে অর্থনৈতিক ক্ষমতাও কেন্দ্রীভূত হয়। এটা হচ্ছে রাজনৈতিক অর্থনীতির স্বাভাবিক নিয়ম। এর আগে যেটা বাংলাদেশের উন্নয়নের মডেল ছিল, সেটা চরিত্রটা ছিল যে মধ্যম যেটা শ্রেণী, এসএমই সেক্টর বা ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এরাই ছিল অর্থনীতির চালিকা শক্তি। 80-র দশক থেকে শুরু করে আমাদের যে পোশাক শিল্প হলো, আমাদের ওষুধ শিল্প হলো, আমাদের বিভিন্ন শিল্প হলো, এগুলো শুরু হয়েছিল কিন্তু এসএমই দিয়ে, মাঝারি ব্যবসায়ীদের, এবং এরা কর্মসংস্থান তৈরি করছিল, চাকরি সৃষ্টি হচ্ছিল। বাংলাদেশকে বলা হতো যে ভারতের তুলনায় এখানে আমার ম্যানুফ্যাকচারিং এর যেটা অনুপাত জিডিপির ভারতের চাইতে বেশি, এখানে চাকরি হচ্ছিল সৃষ্টি ভারতের চাইতে বেশি, এখানে মহিলাদের অংশগ্রহণ ভারতের চাইতে বেশি। কেন? কারণ অর্থনীতির চালিকা শক্তি ছিল এই মধ্যম শ্রেণী, এখানে কিন্তু আসলে চাকরি সৃষ্টি হয়। যখন ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেল, তখন অর্থনৈতিক মডেলটা আস্তে আস্তে পাল্টে গেল। তখন হয়ে গেল অবকাঠামো চালিত অর্থনীতি। এই অর্থনীতিতে প্রবৃদ্ধি হচ্ছিল এক ধরনের প্রবৃদ্ধি, সেটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে বলা হচ্ছিল, কিন্তু প্রবৃদ্ধি হচ্ছিল। কিন্তু সেই প্রবৃদ্ধির চরিত্রটা ছিল অবকাঠামো, বড় বড় ব্রিজ তৈরি করা, আপনার মেট্রো রেল তৈরি করা, যেখানে চাকরি খুব বেশি সৃষ্টি হচ্ছিল না। কিছু লোক সাংঘাতিক বড় লোক হয়ে গেল এবং ওই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবনের ফলে প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এগুলো আওয়ামীপন্থী বা আওয়ামী অনুমোদিত ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হতে শুরু করল। সেটা আপনি বিচার ব্যবস্থা বলেন, সেটা আপনি নিরাপত্তা বাহিনী বলেন, সেটা আপনি র্যাব বলেন, সব জায়গায় দেখা গেল যে এটা এক দলের লোক ঢুকতে শুরু করলো। অর্থাৎ যেটা আগে ছিল এক ধরনের স্বাভাবিক দুর্নীতি, সেটা হয়ে গেল যেটাকে আমরা আমাদের ভাষায় বলি স্টেট ক্যাপচার। মানে এটা হয়ে গেল একটা রাষ্ট্রকে দখল করার একটা পরিণাম। এই যে স্টেট ক্যাপচার হয়ে গেল, এই স্টেট ক্যাপচার একটা অন্য ধরনের দুর্নীতি নিয়ে আসে। এখানে আগে যেমন ব্যাংকের থেকে মানুষের ঋণ নিয়ে ঋণ ফেরত দিত না, এখন হলো যে পুরো ব্যাংক চুরি হয়ে যাচ্ছে, পুরো ব্যাংক দখল হয়ে গেল, ব্যাংকের কোষ খালি করে দেওয়া হলো, ক্যাশ টাকা বের করে সেগুলো হুন্ডির মাধ্যমে বাইরে চালান করে দেওয়া হলো। এই আকারে কিন্তু আগে দুর্নীতি হয় নাই। এটা একটা নতুন ধরনের চুরি আর দুর্নীতির আমরা একটা দৃষ্টান্ত পেলাম। যে রাস্তায় 10 টাকা বানানো যায় সেটাকে 30 টাকা বানানো হলো, ওই 20 টাকা বাইরে চলে গেল, কিন্তু মানুষের মাথায় কিন্তু 30 টাকার ঋণের বোঝা থেকে গেল। এই যে এখন ঋণের বোঝা আমাদের এখন ফেরত দিতে হবে, এটা যদি আমরা কিছু না করতে পারি, তাহলে এটার ফলে কিন্তু পুরো অর্থনীতিতে একটা নিম্নচাপ আসবে। কারণ আমাদের ঋণের বোঝা আর আসল যেটা আমাদের উন্নয়ন হয়েছে এটার মধ্যে কোনো সামঞ্জস্য নাই। এখন আসেন, কেন এটা এতদিন চললো? এটা এতদিন চললো কারণ আপনারা যেই এটা বিরোধিতা করত তাকে তুলে নিয়ে গায়েব করে দেওয়া হতো র্যান্ডমলি। সবাই কেউ যে এর বিরুদ্ধে কথা বলে না তা কিন্তু না, অনেকে এর বিরুদ্ধে কথা বলছে, কিন্তু র্যান্ডমলি কেউ কেউ তাকে তুলে নিয়ে চলে যাওয়া হতো এবং এই জন্য সবাই চুপচাপ থাকতো। এই যে চুরি হচ্ছিল এটা কিন্তু গোপন হচ্ছিল না, প্রকাশ্যে হচ্ছিল, দিনে দুপুরে হচ্ছিল, পত্রিকায় লেখা হচ্ছিল এরকম চুরি হচ্ছে। আমারও লেখা ডেইলি স্টারের মতন পত্রিকায়, প্রথম আলোর মতন পত্রিকায় আসছে প্রথম পাতায় যে কত বড় বড় চুরি হচ্ছে। কিন্তু এটা কোনো ট্রান্সপারেন্সির কারণে হয় নাই, এটা পাওয়ারের কারণে চুরি হয়েছে। তারা লুকানোর চেষ্টা করে নাই, খোলামেলা চুরি করছে। কারণ কারো ক্ষমতা ছিল না এই চুরি থামানো, কিছুই করার কারো ক্ষমতা ছিল না। যারা বলছে কেউ কেউ গায়েব হয়ে গেছে, কেউ কেউ ছেড়ে দিচ্ছে, এটাই হচ্ছে কথা। অর্থাৎ আপনি এই ধরনের চুরি যেখানে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আপনি ক্ষমতায় বসে সবাইকে দমন করে চুরি করবেন, এটাকে আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি এটাকে দমন করতে পারেন না। অর্থাৎ এটাকে দমন করতে হলে আপনাকে
ক্ষমতার যে যে বিন্যাসটা হয়ে গেছিল সেটাকে আপনাকে ভাঙতে হবে। যখন এই ক্ষমতা এতটা কেন্দ্রীভূত থাকে এটাকে আপনি থামাইতে পারবেন না। জুলাই মাসে কি হলো, যে যেই জনগণ, যেই দেশ, যেই জাতি নিশ্চুপ ছিল 15 বছর, যখন ওই সরকার, বিগত সরকার নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করতে শুরু করলো এবং মারতে শুরু করলো রাস্তায়, ওইটা ছিল ওই শেষ খড়ের টুকরা যেটা উটের পিঠটাকে ভেঙে দিল। মানুষে কিন্তু চুপচাপ সহ্য করে যাচ্ছিল, কিছুই বলছিল না ভয়ে। কিন্তু যখন নিরস্ত্র ছাত্রছাত্রীদেরকে এবং নিরস্ত্র জনগণকে রাস্তায় তাদের ক্ষমতা, তাদের চুরি রক্ষা করার জন্য মানুষ ওরা মারতে শুরু করলো, তখনই হলো পরিবর্তন। তার আগে কিন্তু হয় নাই। এবং আমরা সবাই জানি কিরকম ঝুঁকি নিয়ে কত মানুষের রক্ত দিয়ে এই আমাদের পরিবর্তনটা আসলো। এখন এত মানুষের এত রক্ত দেওয়ার পরে যে পরিবর্তনটা আসলো, এটাকে যদি আমরা ধরে না রাখতে পারি, এটাকে যদি আমরা গভীরতর না করতে পারি, আমরা যদি সেই রূপান্তর না আনতে পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। কিন্তু যেভাবে এটা আগাচ্ছে, আমাদের অনেকেই সন্দেহ হচ্ছে যে আবারও আমরা এটা হারাই ফেলবো, আবারও একটা স্বাভাবিক জায়গায় চলে যাবে যেখানে ওই চুরি চামারি হবে। শুধু চুরি চামারি হবে না, এখন যে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে এটাও তো পরিবর্তন হচ্ছে না। যারা ওইসব বড় ব্যবসায়ী যেসব টাকা চুরি করেছিল, যেসব বড় আপনার আমলা, যেসব বড় আপনার কি বলবো রাজনীতিক, তারা হয়তো সামনের সারিতে নাই, পিছনে তো সবাই আছে। এখন ভয়টা হচ্ছে যে ওই শক্তিগুলা কি আবার নতুন শক্তির সঙ্গে আতাতে চলে আসবে। যদি আতাতে চলে আসে তাহলে যারা ক্ষমতায় আসবে তারা তো ওই একই শক্তির প্রতিনিধিত্ব করবে। তাহলে ওই একই শক্তির যদি প্রতিনিধিত্ব করে তাহলে পরিবর্তনটা কি হলো? এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে করণীয়টা কি? আমরা কিন্তু সংস্কার নিয়ে 7-8 মাস ধরে অনেক কথাবার্তা বলেছি। আমি কিন্তু শুরু থেকেই, আমি একজন, আবার কয়েকজন এরকম আমার মতন আছে যারা শুরু থেকে বলছে যে সংস্কারের কিন্তু দুইটা দিক আছে। একটা দিকে সংস্কার হচ্ছে আপনি নিয়ম কানুন, যে নিয়ম কানুন গুলো কাজ করে নাই সেই নিয়ম কানুন গুলোকে পরিবর্তন করেন। এটাকে আমরা ইংরেজিতে ইনস্টিটিউশন বলি। ইনস্টিটিউশন হচ্ছে নিয়ম কানুন। সংবিধান একটা ইনস্টিটিউশন, আইন হচ্ছে ইনস্টিটিউশন। আপনাকে এগুলোকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমি নিয়ম কানুন পরিবর্তন করলাম তাই বলে কি ক্ষমতার বিভাজন হয়ে গেল? তাই বলে কি আমার কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে গেল? তাই বলে কি আমার মানে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেল? মোটেও না। আমি যদি সেই নিয়ম কানুন গুলোকে বাস্তবায়ন করতে চাই, কার্যকর করতে চাই, তাহলে আমাকে অ্যাকচুয়াল যেটা সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতাটাকে আমাকে ভাঙতে হবে। এবং এই যে যেটাকে আমরা ইংরেজিতে অর্গানাইজেশন বলি, আমরা অর্গানাইজেশনাল পাওয়ারটাকে না ভেঙে শুধু ইনস্টিটিউশন গুলো চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু সেই ইনস্টিটিউশন আপনি ঠিকভাবে কাজ করবে না। এটা হচ্ছে আমার মূল বক্তব্য, যেটাকে আমি একটু ভেঙে বলি। আইন জিনিসটা কি, নিয়ম মানে কি, সংবিধান মানে কি, এগুলো শুধু কাগজে কিছু নিয়ম লেখা আছে। এই নিয়মগুলো মানুষের অনুসরণ করে কেন? এখন আমাদের অনেকে বলবে যে যদি সবাই এখানে ঐক্যমত্যে আসতে পারে, সবাই যদি একটা কনসেনসাসে আসতে পারে, তাহলে সবাই এটা ফলো করবে। এটা খুবই ভুল ধারণা। আমি কনসেনসাসে আসতে পারি, আমরা মানতে পারি যে এগুলো ভালো নিয়ম, আমি কি আসলে এটা অনুসরণ করব? আমি তখনই অনুসরণ করব যখন আমি যদি এই নিয়মটা ভাঙতে চেষ্টা করি, আমি দেখবো যে আমি ভাঙতে পারছি না, কারণ আরো কিছু ক্ষমতাশীল সংগঠন আছে যে আমাকে এটাকে ভাঙতে দিবে না, যে আমি ভাঙার চেষ্টা করলে আমাকে আবার লাইনে নিয়ে আসবে। ওই ক্ষমতা যদি কারণ না থাকে যে আমি যখন এই নিয়মগুলোকে ভাঙবো আমাকে সে আবার জায়গায় মতো নিয়ে আসবে, আমি কিন্তু নিয়ম ভাঙবো। আপনি যখন পাশ্চাত্যের দেশগুলোতে দেখেন যেখানে আইনের শাসন আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, সেখানে মানুষের নিয়ম মানে কেন? তারা কি নিয়ম মানে কারণ তারা আমাদের থেকে, আমাদের মানে কালচারালি তারা অনেক ভালো, বা তারা ব্যক্তিগতভাবে অনেক ভালো, বা তারা নৈতিকভাবে অনেক ভালো? আমরা কি নৈতিকভাবে খারাপ বলে আমাদের এটা হচ্ছে? আমার তো মনে হয় না। কারণ আমাদের একই লোক যখন ওই দেশে যায় তখন তারা সব নিয়ম মানতে শুরু করে। তো হঠাৎ করে ওখানে নিয়ম কেন মানে, এখানে কেন মানে না?
কারণ হচ্ছে নিয়ম মানাটা হচ্ছে একটা এনফোর্সমেন্টের বিষয়, এটাকে কার্যকর করার বিষয়। আপনার নিয়মটা কার্যকর করবে কে, এটা আমরা সবাই বুঝি। এখন আমরা মনে করি নিয়মগুলা কার্যকর করে, নিয়ম কার্যকরকারী কিছু সংস্থা আছে, পুলিশ, আদালত, এরা এসে নিয়মগুলোকে কার্যকর করবে। আমি নিয়ম ভাঙলে আমাকে ধরে নিয়ে শাস্তি দেবে। এটা আংশিক সত্য, কিন্তু এটা ভুল। নিয়ম কিন্তু আপনার উপর থেকে সব চাপায় দিয়ে আপনি নিয়ম ফলো করতে পারেন না। যেসব দেশে নিয়ম ফলো করা হয়, যেসব দেশে আইনের শাসন ভালো, সেখানে আপনি দেখবেন যে সমাজের মধ্যে অনেক ক্ষমতাশীল সংগঠন আছে, যারা নিজের স্বার্থে যখন কেউ নিয়ম ভাঙে, তারা যার নিয়ম ভঙ্গকারীকে তারাই তার উপরে চাপ দেয় নিয়মের ফেরত আসতে। অর্থাৎ দুই ধরনের চাপ কাজ করে, একটা হচ্ছে পাশের থেকে চাপ, একটা হচ্ছে উপর থেকে চাপ। আপনার যদি পাশের থেকে চাপ না থাকে, আপনার উপর থেকে চাপ কাজ করবে না। আপনি যখন বাসের জন্য একটা লাইনে দাঁড়া থাকেন, আপনি বাসের লাইনে দাঁড়া থাকবেন, যখন আপনি লাইন ভাঙলে আপনার পিছনের লোক আপনাকে টেনে আবার নিয়ে আসবে, তখনই আপনি লাইনে থাকবেন। যদি আপনার লাইনের সব যারা দাঁড়ায় আছে সবাই আপনাকে লাইনে রাখে, তাহলে কিন্তু পুলিশকে আসতে হবে না। পুলিশ যখন আসবে তখন সবাই তাকে ধরায় দিবে যে লাইন ভাঙছিল। আর যদি লাইনে কেউই লাইনে নাই, সবাই একটা একটা করে মানে নিয়ম ভাঙতেছে, তখন পুলিশ আসলেও কিছু হবে না, এবং পুলিশ ভুল মানুষকে ধরে নিয়ে চলে যাবে, এবং সবাই তখন হাততালি দিবে যে পুলিশ ঠিক মানুষকে ধরছে। অর্থাৎ আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ক্ষমতার বিন্যাসটা ঠিক নাই। সবাই আইন ভাঙতেছে বিভিন্ন কারণে। ধরেন বাংলাদেশের মতন দেশে খুনের আইন কাটে কি খুব খারাপ? এটা তো খুনের আইন আছে, খুন করলে আপনার শাস্তি হবে। তো খুন যখন হয়, একটা মানুষ দিনে দুপুরে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করলো, সবাই দেখলো খুন করছে, কিন্তু সেই খুনি তার স্থানীয় প্রভাব খাটিয়ে, তার পয়সা খাটিয়ে, সে পুলিশকে দিয়ে, আদালতকে দিয়ে আরেকজনকে ধরাই দিল, সে খালাস হয়ে গেল। এটা কি আইনের দোষ না ক্ষমতার দোষ? আপনি কি এই সমস্যাটাকে আরেকটা আইন পাশ করে সমাধান করতে পারবেন যে না, এখন এই পুলিশ এটা আইন ভাঙছে, এই পুলিশের জন্য একটা আইন করি, এই পুলিশ আইন ভাঙলে তারও শাস্তি হবে? এটা আপনি কার্যকর করতে পারবেন? যখন আইনটাই ফলো করা হচ্ছে না, সেটা একটা আরেকটা আইন দিয়ে সেটাকে আপনি ফলো করাতে পারবেন না। আপনার আসল সমস্যাটা হচ্ছে এখানে ক্ষমতা। আমাদের মতন দেশে অনেক রকমের ইনফর্মাল বা অনানুষ্ঠানিক ক্ষমতার কাঠামো আছে। এগুলো হচ্ছে ক্লায়েন্ট লিস্ট কাঠামো, রাজনৈতিক কাঠামো, দুর্নীতির কাঠামো, পুলিশ, আমলা, ব্যবসায়ী, এমনকি আদালত, এরা একসঙ্গে কাজ করে। এখানে ভিতরে আপনার গোপন অনেক রকমের নেটওয়ার্কস আছে। আপনি আইন যাই পাস করেন না কেন, এই নেটওয়ার্ক গুলো তাদের নিজের মতন কাজ করতে থাকবে। আমরা যে এতদিন এখানে সংস্কার করতে গিয়ে কি দেখলাম, অ্যাকচুয়ালি কোনো নিয়ম চেঞ্জ করা খুব কঠিন, কারণ ওই নেটওয়ার্ক গুলো আপনাকে থামাই দিচ্ছে, ওই নেটওয়ার্ক গুলো আপনাকে অন্য পথে নিয়ে যাচ্ছে। আইনটা চেঞ্জ হইলেও তারা কোনো লাভ হবে না, করতেও আপনাকে দিচ্ছে না। তাহলে আমাদের করণীয়টা কি? তাহলে আমাদের করণীয় হচ্ছে, আমি খুব বেশি কথা বলবো না, আমরা আলোচনা করতে চাই, আমাদের নতুন ক্ষমতার নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই যে আমাদের যেভাবে সমাজটা চলতেছে, এখানে অনেক কিন্তু স্বার্থ, অনেক রকমের মানুষ, অনেক গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা নাই। করার ক্ষমতা নাই কারণ তারা সংগঠিত না। যেমন ধরেন স্টক মার্কেটে যখন ছোট যারা বিনিয়োগকারী, তারা যখন স্টক মার্কেটে বিনিয়োগ করে, চোখের সামনে একেবারে দিনে দুপুরে বড় বড় আপনার যে অলিগার তার টাকা নিয়ে চলে যায়, সে কিছু করতে পারে? আইন তো ঠিকই আছে, কিন্তু সে তো তার টাকা ফেরত পাবে না। এটা তো আইনের সমস্যা না, এটা ক্ষমতার সমস্যা। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি গণতন্ত্রের দিকে আগাইতে চাই, আমরা যদি একটা অংশগ্রহণমূলক পরিবর্তন চাই বাংলাদেশে, আমরা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক বন্দোবস্ত, যেটা হচ্ছে ক্ষমতার বিন্যাস, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আরো অংশগ্রহণমূলক করতে চাই, তাহলে একদিকে তো অবশ্যই আমাদের আইন কানুন এইসব সংবিধান নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু এটা যথেষ্ট না। আমি মনে করি এটা প্রধান কাজও না। আমার প্রধান কাজ হচ্ছে যেসব শক্তি পরিবর্তন চায়, যারা প্রগতিশীল, যারা উৎপাদনমুখী, যারা বাংলাদেশের উন্নয়ন করবে, এই যে আপনার তরুণ যে উদ্যোক্তা, মধ্যম আয়ের
এসএমই, কৃষক, আমাদের খেটে খাওয়া মানুষ, এদের কোনো ভয়েস নাই বাংলাদেশে। এদের যখন কেউ ক্ষতি করে, এই ক্ষতিটা তারা কিন্তু ঠেকাতে পারে না। যে গরিব মানুষকে যে খুনের দায়ে ধরে নিয়ে গেছে, যে আসলে খুন করে নাই, যে ধনী মানুষ সেখান থেকে পার পেয়ে গেল, ওই গরিব মানুষের কোনো সংগঠন নাই। সে যখন চিৎকার করে তার পিছনে কিন্তু হাজার লোক বের হয়ে আসে না। যেসব দেশে আইনের শাসন আছে, আপনি যদি এটা করেন আপনি কিন্তু পার পাবেন না, কারণ তার পক্ষে অনেক শক্তি বের হয়ে আসবে, নিজের স্বার্থে তারা এটাকে ঠেকা দিবে। এখন আমাদের মতন দেশে পুরোপুরি আইনের শাসন এটা খুব অবাস্তব, কিন্তু আমরা যেই জায়গায় চলে গেছিলাম, যে পুরা রাষ্ট্রকে দখল করে নিয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে আমাদেরকে আইনের শাসনের দিকে আগাইতে হবে। সেটা শুধু আইন পরিবর্তন করে হবে না, সেটা নতুন সংগঠন, নতুন সংস্থা, নতুন নেটওয়ার্ক তৈরি করতে হবে। এটা কি? এটা হচ্ছে আসল আলোচনা। এই আলোচনা কিন্তু শুরুই হয়নি। যেমন ধরেন, আমরা যদি চাই যে এই অলিগার্কদের যে অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে তারা দেশকে লুট করেছে, এটা যদি আমরা ভাঙতে চাই, আমি কি আইন পাশ করে ভাঙতে পারবো যে না অলিগার্কদের আর ঋণ দেওয়া হবে না, এসএমইদের ঋণ দেওয়া হবে? আমি আইন পাশ করলাম, এসএমই কি ঋণ পাবে? পাবে না। আপনি যাই আইন পাশ করেন, এটা হবে তো না। কিন্তু কি করতে হবে? আপনাকে এসএমই সংগঠন তৈরি করতে হবে। আপনার এই যে রাস্তায় যে জুলাই মাসের লোকে নামছিল, এখানে অনেক ছোট দোকানদার আছে, অনেক ছোট ব্যবসায়ী আছে। এরা কোথায় গেল? এদেরকে তো আমরা সংগঠিত করছি না। এরা যদি সংগঠিত হয়, যখন আপনার চাঁদাবাজি হবে রংপুরে, চিটাগাংয়ের ছোট ব্যবসায়ীরা সব বের হয়ে আসে রাস্তায়, যে এটা থামাইতে হবে। ঢাকার ছোট ব্যবসায়ী যদি একসঙ্গে বের হয়ে আসে, তখন কিন্তু সেই চাঁদাবাজি হবে না, সেই তারপরে যেসব অন্যায় হচ্ছে সেগুলো হবে না। আইনের শাসন একটা আইনের ব্যাপার না, আইনের শাসন একটা রাজনীতির ব্যাপার, এটা সাংগঠনিক কার্যক্রমের ব্যাপার। আমাদেরকে রাস্তায় থাকতে হবে ইন দ্য সেন্স যে যদি কেউ আমাদের যারা অংশগ্রহণমূলক স্বার্থের লোক তাদের বিরুদ্ধে কাজ করে, আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা আমাদের, তখন তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হয়ে, আমাদেরকে সক্রিয়ভাবে সেটাকে থামাতে হবে। এখন এখানে আমাদের যেসব শক্তি, আমাদের পক্ষের শক্তি, যাদেরকে আমাদেরকে সংগঠিত করতে হবে, তারা কারা এবং তাদেরকে আমরা কিভাবে সংগঠিত করব, তাদেরকে আমরা কিভাবে সহায়তা দিব, এবং সেখানে নতুন রাজনৈতিক দল থাকতে পারে, সেখানে নতুন ট্রেড ইউনিয়ন থাকতে পারে, সেখানে নতুন মধ্যম আয়ের এসএমই থাকতে পারে, নারীরা থাকতে পারে, ছোট ব্যবসায়ী থাকতে পারে, কৃষক থাকতে পারে। এই নেটওয়ার্ক গুলা তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নেটওয়ার্ক গুলা তৈরি করা কিন্তু খুব কঠিন না। যে জিনিসটা হয়েছিল জুলাই মাসে, জুলাইতে যে হয়েছিল, যে রাস্তায় কিন্তু সবাই যারা ওই আগের ফ্যাসিজম বিরোধী শক্তি, সবাই কিন্তু রাস্তায় ছিল। যারা রাস্তায় ছিল তাদের কিন্তু সেখান থেকে আমরা শুরু করতে পারি। এদের স্বার্থগুলো কোথায়? এখানে ছোট ব্যবসায়ীদের আমাদের কেন লিঙ্ক আপ করি না আমরা? এখানে যারা দোকানদার তাদের কেন লিঙ্ক আপ করি না আমরা? তাদের একটা একক যেটা তার শক্তি, সে যখন লিঙ্ক আপ হয়ে যাবে, তার যখন একটা সাংগঠনিক চরিত্র থাকবে, তার ক্ষমতা কিন্তু 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ বৃদ্ধি পায়। জুলাইয়ের যে সব থেকে বড় শিক্ষা, সেটা হচ্ছে যখন মানুষ একসঙ্গে কাজ করে, তার সামনে কিন্তু সব থেকে স্বৈরাচারী শক্তিও পরাজিত হয়। এই শিক্ষাটা আমাদের ভুলে গেলে আমাদের সাংঘাতিক ক্ষতি হবে। আমরা একটা জাতি হিসেবে একটা অসাধারণ একটা অর্জন করেছি, একটা অসাধারণ বিজয় অর্জন করেছি। এরকম নিষ্ঠুর এবং কঠিন স্বৈরাচারী সরকার সব জায়গায় ছিল না, কিন্তু আমাদের দেশে আমাদের এটাকে অতিক্রম করেছি। কিভাবে অতিক্রম করেছি? যৌথভাবে কাজ করে। এই যে সাংগঠনিক শক্তি, এটাকেই আমরা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না।
আমরা এটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, আমরা অনেক সময় অপব্যয় করছি। এক কক্ষ হবে না, দুই কক্ষ হবে না, কোন নিয়োগ হবে না, কে কাকে নিয়োগ দিবে, প্রধানমন্ত্রী নিয়োগ দিবে না, একটা সেপারেট কমিটি নিয়োগ দিবে বিচারককে। আপনার যদি ভেতরকার এই নেটওয়ার্ক গুলো আগের মতোই থাকে, আপনি নিয়ম যাই করেন না কেন, ধরেন আপনি নিয়ম করলেন যে বিচারকের নিয়োগ হবে আরেকটা কমিটিতে, প্রধানমন্ত্রী করবে না, খুব ভালো কথা, নিয়মটা করলেন তো। আপনি কিভাবে নিশ্চিত করবেন যে প্রধানমন্ত্রী সেই কমিটির চেয়ারকে ফোন করে বলবেন না যে আমি এই লোককে চাই? আর যদি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে প্রতিরোধ করার মতন ক্ষমতা সেই কমিটির কারণ না থাকে, অবশ্যই সে প্রধানমন্ত্রী যা বলছে সে করবে। তা আপনি 10টা কমিটি করে তো কোনো লাভ হলো না, কারণ আসল ক্ষমতাটা তো আপনার কেন্দ্রীভূত থেকে গেল। আপনাকে যখন এটা যদি কেউ করে, তখন যদি কেউ এটাকে প্রতিরোধ করার জন্য রাস্তায় নামে, তখনই এর থামবে। আইনের শাসন বা আমাদের অধিকার, এটা কেউ আমাদেরকে দিবে না, এটা আমাদেরকে সংগঠিত হয়ে নিতে হবে, লড়াই করে নিতে হবে, লড়াই করে রাখতে হবে। এটাই হচ্ছে আমার প্রধান বক্তব্য, মূল বক্তব্য। এবং এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের আশেপাশে কিন্তু আমরা অনেক হতাশ হওয়ার লক্ষণ দেখছি, আমি কিন্তু হতাশ না। কারণ যেই যুবক, যেই যুবতী, যেই নাগরিক রাস্তায় নামছে, তাদেরকে আপনি আবার কিন্তু ভুলায় ভুলায় আবার ওই আগের সিস্টেমে নিতে পারবেন না। মানুষের চোখ খুলে গেছে, কিন্তু মানুষ কি করতে হবে সেটা এখনো ঠিকভাবে বুঝে নাই। মানুষের এখনো ভুল জায়গায় ঘুরতেছে যে আমি এই নিয়মটা ঠিক করলে, ওই সংস্কারটা করলে ঠিক হয়ে যাবে। এটা তো হবে না। আমাদেরকে সংগঠন তৈরি করতে হবে এবং নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দেখছি এই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ভাঙার অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে। এটা যদি এদের মধ্যে যদি ভাঙন চলে আসে, তাহলে সব থেকে বড় লাভবান হবে অভ্যুত্থানের বিরোধী শক্তি। আমাদের যতই রকমের বিরোধ থাকুক, আমাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য রাখতে হবে যে এই যে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে আমাদের এইসব সমস্যা হলো, সেটা আমরা আর হতে দিব না। এবং এটা যদি কেউ মেনে নেয়, সেই হচ্ছে অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং তাদের সঙ্গে আমাদের কাজ করা উচিত। আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি গণতন্ত্রের দিকে আগাইতে চাই, আইনের শাসনের দিকে আগাইতে চাই, আমাদের সেই সাংগঠনিক ক্ষমতার যে বিন্যাস, সেটাকে আরো বেশি ব্রড বেস করতে হবে, আরো বেশি অন্তর্ভুক্তমূলক করতে হবে। যেটা হয়ে গেছিল সেটা সহনীয় না, গ্রহণযোগ্য না। ধন্যবাদ।